হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেকগুলো ইভেন্টস অলরেডি রয়েছে। যেরকম আপনারা হয়তো জানেন যে আজকে ফাদার্স ডে, 15th of June ফাদার্স ডে। এছাড়াও আছে আজকে ওয়ার্ল্ড উইন্ড ডে। আর একটা ওকেশন হচ্ছে, সেটা হচ্ছে যে এল্ডার অ্যাওয়ারনেস ডে। এই তিনটে আজকে একসঙ্গে চলছে বা ফলো করা হচ্ছে। তো আজকের এই বিশেষ দিনে ফাদার্স ডে উপলক্ষে আজকে আমার টপিকটা হচ্ছে এমডব্লিউপি অ্যাক্ট। এই এমডব্লিউপি অ্যাক্টটা কী, সেটার বিষয় নিয়েই আজকে আমার ডিটেলসে আলোচনা আমি করব। আপনারা হয়তো জানেন যে এমডব্লিউপি অ্যাক্ট 1874 সালে ইমপ্লিমেন্ট করা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা, যেটা কি এখনও অবধি আমরা কিন্তু বহন করে চলেছি। এবং এই এমডব্লিউপি অ্যাক্টে মহিলাদের জন্য বিশেষ করে সুবিধা দেওয়া হয়েছে। তো আজকে এটার বিষয়ে আমি চর্চা করব। তো সবার আগেই আমি ভারতবর্ষের এবং পৃথিবীর সব বাবাদের আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। কেন আজকে ফাদার্স ডে, তো সেখানে দাঁড়িয়ে ফাদার্স ডে উপলক্ষে আজকে আমি এই প্রতিবেদনটা করছি এমডব্লিউপি অ্যাক্টের ওপরে। আমার মনে হয় না এমডব্লিউপি অ্যাক্টের ওপরে আজ অবধি কেউ কখনো কোনো কথা বলেছে, বা কোনো লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট বা এলআইসির কোনো এজেন্ট এমডব্লিউপি অ্যাক্টটা আসলে কি সেটা নিয়ে কোনো কাস্টমারের সঙ্গে ডিসকাশন করেছে। তো ইটস দ্য ফার্স্ট টাইম যেখানে এমডব্লিউপি অ্যাক্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যেটা বলি, এমডব্লিউপি অ্যাক্টের পুরো ফুল ফর্মটা হচ্ছে ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট। ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টটা 1874 সালে প্রথম ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। পরবর্তীকালে কিন্তু এই এমডব্লিউপি অ্যাক্টটা কিন্তু এখনও ভারতবর্ষে রয়েছে। এমডব্লিউপির কথাটি অর্থ হলো ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট। তো এই ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের মধ্যে একটি বিশেষ ক্লজ আছে, যেটা সেকশন 6, যেটাতে বলা হচ্ছে যে যদি কেউ ভারতীয় নাগরিক বা এনআরআই যদি কেউ হয়, তাহলে সে যদি ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করে এবং সে যদি এই এমডব্লিউপি অ্যাক্টে যদি সে ইন্স্যুরেন্সটা কেনে, সেটা অবভিয়াসলি হায়ার সাম অ্যাসিওর্ডের ক্ষেত্রে কিন্তু খুব বেশি এফেক্টিভ। কেন ছোটোখাটো পলিসির জন্য কেউ মনে হয় না এমডব্লিউপি অ্যাক্টে পলিসিটা করতে যাবে। যারা ধরুন হায়ার সাম অ্যাসিওর্ডের পলিসি নিতে চাইছেন, যেরকম ধরুন 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, এরকম যদি কেউ পলিসি নিতে চান বা নিদেন পক্ষে 1 কোটি, তাহলে সেক্ষেত্রে এমডব্লিউপি অ্যাক্টটা কিন্তু খুব ইউজফুলভাবে কিন্তু কাজ করে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে অবগত করাই বা আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করি। সেটা হচ্ছে এমডব্লিউপি অ্যাক্টের আন্ডারে যখন আপনারা কোনো ইন্স্যুরেন্স নিচ্ছেন, মানে হাজব্যান্ড সে যদি এমডব্লিউপি অ্যাক্টের আন্ডারে যদি কোনো পলিসি সে নেয়, সেক্ষেত্রে কিন্তু তার যদি বিজনেসে ভরাডুবিও ঘটে, সেক্ষেত্রে কোনো ক্রেডিটার্স, মানে ধরুন সে ব্যাংক থেকে লোন নিয়েছে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে সে লোন নিয়েছে বা কোনো একটা মাধ্যম থেকে সে লোন নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার বাড়িঘর সব কিছু লিকুইডিটিতে চলে গেলেও কিন্তু এমডব্লিউপি অ্যাক্টের আন্ডারে যেই সব কাজগুলো সে করে রেখেছে, সেটা ইন্স্যুরেন্স হতে পারে বা আদার্স ইনভেস্টমেন্ট হতে পারে, যদি সে এমডব্লিউপি অ্যাক্টের আন্ডারে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে তার যে ক্রেডিটার্সরা আছে সেটা কিন্তু এই ইন্স্যুরেন্সের ওপরে বা আদার্স ইনভেস্টমেন্টের ওপরে কিন্তু হাত দিতে পারবে না। এই রুলসটা এতটাই শক্ত বা কঠিন রুলস, যেটাতে কিন্তু ম্যারেজ ওমেন্স মানে বিবাহিত মহিলাদের কিন্তু সুরক্ষা দেওয়া হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে, এবং এটা ইন্স্যুরেন্সের ওপরেও কিন্তু অ্যাপ্লিকেবল।
অনেকে যারা হয়তো পলিসি নিচ্ছেন বা করছেন, বিশেষ করে বড় বড় ইনভেস্টর যারা আছেন, বড় বড় বিজনেসম্যান যারা আছেন, বা আমি সেক্ষেত্রে বলবো সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যখনই ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করছেন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করছেন, সেখানে একটি বার খুঁটিয়ে দেখে নেবেন যে ওখানে ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে সেটাকে কি রেজিস্টার করা যায় কি না। আমি যতদূর জানি ইন্স্যুরেন্সে যেসব ইনভেস্টমেন্ট করা হয় সেইগুলো ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে আপনারা যদি হাই সাম অ্যাসিওর্ডের রিস্ক কভারটা আপনারা নেন বা হাই প্রিমিয়াম পেইং যে পলিসিসগুলো আছে, যেটাতে রিটার্ন হাই আছে, সেই সব পলিসিস যদি আপনারা নেন, সেইগুলো কিন্তু কোনো মতেই কোনো গভর্নমেন্ট হোক বা যে কোনো এজেন্সিস হোক, সেটা সিবিআই হতে পারে, ইডি হতে পারে, এনআইএ হতে পারে, বা যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা লোন নিয়েছেন বা লোন দিতে পারছেন না, তারা কিন্তু এটাকে অ্যাটাচ করতে পারবে না। আমি আবার বলে রাখি, এমডব্লিউপি অ্যাক্টের আন্ডারে যেসব পলিসিস নেওয়া হয় বা যেসব ইনভেস্টমেন্টস করা হয়, সেইগুলো কিন্তু টোটালি আমি বলবো যে ধরাছোঁয়ার বাইরে থাকে। যে কোনো এজেন্সি হতে পারে, কোর্ট হতে পারে, ধরুন আপনার ব্যবসা লিকুইডেশনে চলে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কোর্টের অর্ডার আছে যে আপনার সম্পত্তি হয়তো নিয়ে নেওয়া হবে, কিন্তু ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন বা ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে যদি আপনারা এলআইসি পলিসিস নিয়ে থাকেন, যেগুলো হাই সাম অ্যাসিওর্ড যেগুলো আছে, ধরুন 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি, এরকম মানে 1 কোটি এবং ঊর্ধ্বে যদি কোনো পলিসি আপনারা নিয়ে থাকেন বা নেওয়ার চিন্তাভাবনা করছেন, এরকম যদি আপনারা কোনো পলিসি ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টে আন্ডারে আপনারা নেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো গভর্নমেন্ট, কোনো এনআইএ বলুন বা সিবিআই বলুন বা ইডি বলুন বা যে কোনো সংস্থা বলুন, তারা কিন্তু এটাকে অ্যাটাচ করতে পারবে না বা এটা থেকে কিন্তু এটা থেকে সেই টাকাটা নিতে পারবে না। এই ম্যারেজ ওমেন্স প্রপার্টি একটা 1874 সালে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়, যেটাতে নাকি ভারতের বিবাহিত মহিলা যারা আছেন তাদের আর্থিক দিকটা এটাতে সেফগার্ড করা হয়েছে। এটাতে সেকশন 6-এ পরিষ্কার বলা আছে যে ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে হাজব্যান্ড যদি ওয়াইফের নামে বা তাদের চিলড্রেন্সের নামে যদি কোনো হাই সাম অ্যাসিওর্ডের পলিসি নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই কোনো আর্থিক সঙ্গে কিন্তু ক্রেডিটার্সরা অ্যাটাচ করতে পারবে না বা ওটা ছুঁয়েও দেখতে পারবে না। এই বিষয়ে আমি ছোট্ট একটা আপনাদের স্টোরি বা ইনসিডেন্ট বলি। আপনারা রিলায়েন্স কোম্পানির নাম সবাই জানেন। ধীরুভাই আম্বানির 2টি সন্তান, একটি হচ্ছে মুকেশ আম্বানি এবং অপরজন হচ্ছেন অনিল আম্বানি। মুকেশ আম্বানি রিলায়েন্স খুব ভালোভাবে চলছে, বাট অনিল আম্বানির যে রিলায়েন্সটি ছিল ওটি লিকুইডেশনে চলে যায়। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যে উনি যেহেতু একজন বড় বিজনেসম্যান, আপনারা জানেন রিলায়েন্স, অনিল আম্বানিও একজন বিশিষ্ট উদ্যোগপতি আমাদের ভারতবর্ষে, সে তার যে ইনভেস্টমেন্টগুলো ছিল ওইগুলো কিছুটা উনি ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টে আন্ডারে উনি কিন্তু সেফগার্ড করতে পেরেছিলেন। এটা আমি বলছি বলে নয়, আপনারা বিভিন্ন মাধ্যমে প্রিন্ট মিডিয়া বলুন বা নিউজ মাধ্যমে কিন্তু এটা আপনারা জেনে থাকতে পারেন বা শুনে থাকতে পারেন। তো আজকের দিনে এই ফাদার্স ডে উপলক্ষে আমি ভাবলাম যে যারা ফাদাররা আছেন, যারা পরিবারকে খুব ভালোবাসেন, পরিবারের কে নিয়ে চিন্তাভাবনা করেন এবং তারা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো সেক্ষেত্রে বিজনেসম্যান, বড় বিজনেসম্যান হতে পারেন, কোনো ফ্যাক্টরির মালিক হতে পারেন বা বড় বিল্ডার্স হতে পারেন কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, যে বা যেনারা আমার এই ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন বা পরবর্তীকালে হয়তো এই রেকর্ডেড ভিডিওটাকে আপনারা শুনবেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন ইনভেস্টমেন্ট করছেন হাই সাম অ্যাসিওর্ডের
পলিসিস নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। এবং ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে যদি আপনারা পলিসিটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম কোর্টের সমস্যা বা কোনো ইডি, সিবিআই বা এনআইএ বা যে কোনো সংস্থার দ্বারা কিন্তু এটা অ্যাটাচ করা যায় না। বা ধরুন কোনো ব্যাংকের থেকে আপনি ঋণ নিয়েছেন, এখন আপনি লিকুইডেশনে চলে গেছে বা আপনার কোম্পানি লিকুইডেশনে চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এটা কোনো কোর্টই এটাকে কিন্তু অ্যাটাচ করতে পারবে না। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু পুরোপুরি 100% সুরক্ষিত থাকবে। তাই আমি যে কোনো মানে ব্যক্তি যারা আর কি হাই সাম অ্যাসিওর্ডের ইন্স্যুরেন্স নিতে চাইছেন বা হাই সাম অ্যাসিওর্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের কাছে আমি অনুগ্রহ করে এই আবেদনটা রাখতে চাইব যে আমার মনে হয় না যে এখনও অবধি কোনো এজেন্ট বন্ধু বা কোনো বড় ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কিন্তু এই ব্যাপারটা নিয়ে মানে ম্যানেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টটা নিয়ে আজ অবধি কোনো ভিডিওসে বলেছেন বা কাস্টমারদেরকে এটার ব্যাপারে নলেজ শেয়ার করেছেন। দেখুন, আমার মানে এই যে ভিডিও করার উদ্দেশ্য বা লাইভে আসার উদ্দেশ্য একটাই, যাতে আপনাদেরকে সঠিক ইনফরমেশানগুলো শেয়ার করতে পারি, যাতে পরবর্তীকালে আপনারা যখন এলআইসিতে ইনভেস্টমেন্ট করুন বা ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করুন বা আপনারা অন্য কোনো মাধ্যম দিয়ে ইনভেস্টমেন্ট করুন, আপনাদের ইনভেস্টমেন্টটা যেন সেফ থাকে, সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এটাই কিন্তু আমার প্রথম মোটো এবং এটাই আমার উদ্দেশ্য ভিডিওগুলো করার। এর আগেও আপনারা দেখেছেন আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওস করেছি, 3G প্ল্যান নিয়ে করেছি, কন্যাদান পলিসি নিয়ে আমি ভিডিও করেছি, কোটিপতি প্ল্যান এলআইসির আছে, সেটা কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে করেছি, মহা প্ল্যান কীভাবে করা যেতে পারে, সেটা কী প্ল্যান নিয়ে করা যেতে পারে সেটা নিয়ে আমি ভিডিও করেছি। তার আগে কবচ কুণ্ডল একটা কনসেপ্ট আছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছি। আজকের এই ফাদার্স ডে উপলক্ষে আমি চিন্তা করলাম যারা পৃথিবীতে যেসব বাবারা আছেন, যারা পরিবারকে খুব ইম্পর্টেন্স দেন বা পরিবারের বিষয়ে, এমন নয় যে আমি বলছি না যে কেউ পরিবারের বিষয়ে চিন্তা করেন না, নিশ্চয়ই চিন্তা করেন, বাট তথাপিও আমি বলবো এরকম অনেক বাবারা আছেন যারা ফ্যামিলির প্রতি খুবই ডেডিকেটেড এবং ফ্যামিলির জন্য কিছু করে রেখে যেতে চান। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি বড় ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছেন, যে বড় ইনভেস্টমেন্ট, সিকিউরড অ্যান্ড সেফ ইনভেস্টমেন্টের কিছু অপশানস আমি আপনাদের বলতে চাই। আমি এটা বলবো না যে শুধু ইন্স্যুরেন্সই হচ্ছে সিকিউরড অ্যান্ড সেফ ইনভেস্টমেন্ট। আপনারা এক্ষেত্রে গোল্ড বন্ডেরও নিতে পারেন, আরবিআই গোল্ড বন্ড, সেটাতেও কিন্তু রিটার্ন ভালো আসে। আপনারা ইচ্ছা করলে মিউচুয়াল ফান্ড, সেফ মিউচুয়াল ফান্ড, যেটাতে ট্যাক্সের আপনারা রিবেট পাবেন, সেরকম মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যে কোনো সেফ ইনভেস্টমেন্ট, ধরুন ব্যাঙ্কে এফডি সেফ ইনভেস্টমেন্টের মধ্যেই ধরা হয়, তো এইগুলোতেও আপনারা করতে পারেন। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে, যেহেতু আমি ইন্স্যুরেন্সের মানুষ, আমি এলআইসির সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যখন আপনারা হাই সাম অ্যাসিওর্ডের ইন্স্যুরেন্স নিচ্ছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে করলে আপনাদের কিন্তু সেটা অনেকাংশে কিন্তু সেফগার্ড হয়ে যাবে। যদি আপনাদের কোনো রকম কোনো বিপত্তি, দেখুন বিপত্তি কখন কীভাবে, রিস্ক কীভাবে কার লাইফে কখন আসবে সেটা কেউ আমরা জানি না বা আমরা প্রেডিক্ট করতে পারি না। সেই কারণে আমি বলবো রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে আপনারা কিন্তু ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে বড় পলিসি নেবেন। সেক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই অ্যাটাচ করা যায় না। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ধরুন ব্যাংক থেকে একটা বড় লোন নিয়েছেন, কোনো কারণে হয়তো আপনার বিজনেসটা ঠিক মতন চলছে না বা বিজনেসটা কিন্তু রান করছে না, সেক্ষেত্রে আপনি সেই লোনটা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরবর্তীকালে ব্যাংক হয়তো চিন্তা করলো যে আপনার যে প্রপার্টি আছে সেগুলোকে অ্যাটাচ করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাধা দেওয়ার কোনো জায়গা থাকবে না। কিন্তু যেই সব ইনভেস্টমেন্টগুলো আপনি বা আপনারা এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে করবেন, সেগুলো কিন্তু কোনো মতেই ব্যাংক বলুন বা যে কোনো কোর্ট বলুন বা সিবিআই, ইডি
বা এরকম ধরনের কোনো আর্থিক প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু এটাতে হাতও দিতে পারবে না। সেক্ষেত্রে ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট, যেটা কি 1874 সালে প্রথম ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে ইন্ট্রোডিউস করে, আপনারা গুগল করে দেখে নিতে পারেন। এই ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে যদি আপনারা ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেন, আমি শুধু বলছি না যে ইন্স্যুরেন্সে শুধু ইনভেস্টমেন্ট করেন, ম্যারেজ ওমেন্স প্রপার্টির অ্যাক্টের আন্ডারে আপনারা যে সকল ইনভেস্টমেন্টগুলোই করবেন ইন ফিউচারে হোক বা এখন হোক, সেক্ষেত্রে কিন্তু সেগুলো টোটালটাই কিন্তু কোনো সরকার দ্বারা বা কোনো সরকারি ব্যক্তি দ্বারা বা কোনো ব্যাংক দ্বারা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান দ্বারা বা ধরুন কোনো কোর্ট, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কোনো কোর্ট দ্বারা কিন্তু এটাকে অ্যাটাচ করা যায় না। সেই জন্য যে কোনো বড় বড় বিজনেসম্যান, যারা ভারতবর্ষে বড় বড় বিজনেসম্যান আছে, তারা যখন হাই সাম অ্যাসিওর্ডের ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেন, তারা কিন্তু ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারেই কিন্তু তারা ইনভেস্টমেন্টগুলো করে থাকেন। তো আমার এটাই উদ্দেশ্য এই ভিডিওগুলো বানানোর। যদি আপনাদের মধ্যে কেউ যারা আমার এই ভিডিওগুলো দেখছেন বা পরবর্তীকালে দেখবেন, তারা এই ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টটা কীভাবে কাজ করে এবং এই ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে আমরা কী কী ইনভেস্টমেন্ট করতে পারি, সেই ব্যাপারে যদি বিস্তারিত আলোচনা করতে চান, বা আপনারা যদি হাইসাম অ্যাসিওর্ডের কোনো ইন্স্যুরেন্স নিতে চান, সেইগুলো কিভাবে সেফগার্ড করা যায় ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে, সেটাও আপনারা আমার সঙ্গে ডিসকাশন করতে পারেন বা আমাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকতে পারেন। আমার নাম্বারটি আমি প্রত্যেকবার বলে থাকি, এবারও আরেকবার বলছি। আমার মোবাইল নাম্বারটি হলো 7890541402। আমি আরেকবার রিপিট করছি, 7890541402। এটি হচ্ছে আমার কলিং নাম্বার। আপনারা আমার সঙ্গে যোগাযোগ নির্দ্বিধায় করতে পারেন। যদি আপনাদের বিস্তারিত আরও জানার ইচ্ছা থাকে বা জানতে চান হোয়াট ইজ ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট, এটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং এর বেনিফিটস কীভাবে পাওয়া যেতে পারে, এখানে কিছু কোশ্চেন্স আপনাদের মনে হয়তো থাকতে পারে যে অবিবাহিত মহিলারাও কি নিতে পারে, বা ধরুন মহিলারাও কি শুধু নিতে পারে, বা এরকম হতে পারে কি শুধু হাজব্যান্ডই নিতে পারে। তো এরকম যদি কোনো কোশ্চেন আপনাদের মনে থেকে থাকে বা আরও বিস্তারিত আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও একবার বলে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি ডেফিনেটলি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9432807609। আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার ইমেল আইডিটাও আমি বলে দিচ্ছি। যারা প্রবাসে কোনো দিন হয়তো আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা যারা প্রবাসে আছেন তারাও কিন্তু আমার সঙ্গে ইমেলের মারফত যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি হলো ranjandhar35@gmail.com। পুরোটাই স্মলে হবে, ranjandhar35@gmail.com। তো আজকের বিষয়টি আমার মনে হলো যে ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট নিয়ে কিন্তু আজ অবধি কেউই, কোনো এজেন্টই, সে বড় হোক বা ছোট হোক, মনে হয় না কোনো ভিডিওস আজ অবধি হয়েছে বা আপনারা দেখেছেন। তাই আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এই অ্যাক্টটার ব্যাপারে অ্যাটলিস্ট আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করি। হয়তো ইন ফিউচার আপনাদের এই ইনফরমেশনটা কাজে লাগলেও লাগতে পারে, কেন কেউই জানেন না যে কখন কার জীবনে একটা মিরাকেল পরিবর্তন ঘটলো এবং আপনারা কোনো বড় সাম অ্যাসিওর্ডের ইন্স্যুরেন্স নিতে চাইলেন। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে যদি আপনারা পলিসিসগুলো নেন বা হাই সাম অ্যাসিওর্ডের আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে করলে আপনারা কিন্তু অনেকটাই সেফগার্ড আপনারা পেয়ে যাবেন। এবং এটার মধ্যে আমি এটা বলছি না যে শুধু ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করলেই আপনারা এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে করতে পারবেন। বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে যেগুলো কিন্তু এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে করা যেতে পারে। এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে বা ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে যে সকল ইনভেস্টমেন্ট আপনারা করবেন, সেইগুলো কিন্তু টোটালটাই কিন্তু কোনো অ্যাটাচমেন্ট হবে না বা কোনো ক্রেডিটার এর ওপরে দাবি করতে পারবে না কোনো ব্যাংক বা সিবিআই। কেন আমাদের পশ্চিমবাংলায় তো এখন কথায় কথায় সিবিআই চলে আসে, আপনারা দেখতেই পান, কথায় কথায় সিবিআই আসছে, ইডি আসছে। তো এরকম সিবিআই হোক বা ইডি হোক বা এনআই হোক, যাই হোক, তারা কিন্তু আপনাদের সব প্রপার্টি
মানে অ্যাকোয়ার করে নিলেও কিন্তু এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে যেই সকল জিনিসগুলো ইনভেস্টমেন্ট করা হবে বা করা হয়েছে সেগুলো কিন্তু তারা ধরতেও পারবে না। এক্ষেত্রে যারা বড় বিজনেসম্যান বা বড় বিল্ডার্স বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা ম্যাক্সিমামই কিন্তু এমডাব্লিউপি অ্যাক্টের আন্ডারে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো যারা আমার এই ভিডিওসটা আগামী দিন দেখবেন, হয় আপনারা লাইভ দেখুন বা রেকর্ডেডগুলো দেখুন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই একবার আপনার এজেন্টের কাছে কিন্তু এমডাব্লিউপি অ্যাক্টের ব্যাপারে একবার একটু জেনে নেবেন। আর যদি আপনারা আমার মাধ্যমে জানতে চান বা আমার এই ভিডিও দেখে আপনারা জানতে চান, সেক্ষেত্রে বলবো একবার আমার সঙ্গে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সঠিক গাইডেন্স প্রোভাইড করব। এছাড়া আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলে থাকি যে আপনাদের যে কোনো ইন্স্যুরেন্স রিলেটেড যে কোনো সমস্যা বা যে কোনো সার্ভিস রিলেটেড ইস্যু যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফ্রি অফ সার্ভিস আপনাদেরকে দেব। কেন আমার মোটোই হচ্ছে মানুষের সেবা করা। কেন রিস্ক কারোর ফ্যামিলিতে কখন আসবে, দেখুন আজকে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, যেটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A171 যেটা আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল, প্লেনটি হঠাৎ করে ক্র্যাশ হয়ে যায় এবং ওটাতে প্রায় 242 জন মানে না ফেরার দেশে তারা চলে গেছেন। তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বা তাদের আত্মার প্রতি আমি সম্মান জানিয়ে এই কথাটা বলছি। হয়তো তাদের মধ্যে অনেকের হয়তো ইন্স্যুরেন্স ছিল, ইনফোর্স ছিল, অনেকের হয়তো ইন্স্যুরেন্স ইনফোর্স ছিল না, তারা জানতেনও না যে এরকমভাবে একটা দুর্ঘটনা তাদের সম্মুখীন হতে চলেছে। ফ্র্যাকশন অফ আ সেকেন্ডস প্লেনটা টেক অফ করার 45 সেকেন্ডের মধ্যে কিন্তু প্লেনটি ক্র্যাশ হয়ে গেছে। তাতে অনেক ফ্যামিলিজ কিন্তু কেউ বাবাকে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, অনেকে পুরো ফ্যামিলিই হারিয়ে ফেলেছেন। ঠিক, তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো রিস্ক প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কখনো না কখনো আসে। সেটা কিভাবে আসবে সেটা আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না। সেই কারণে ইন্স্যুরেন্স একমাত্র জায়গা যেটার দ্বারাই কিন্তু আমরা ফ্যামিলিকে একটা ভালো জীবন দিতে পারি। আমার অবর্তমানে কিন্তু ফ্যামিলিটা যাতে অন্য কারোর দ্বারস্থ না হয় বা অন্য কারোর কাছে হাত পাততে না হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই বর্তায়। সেই কারণে আমি বলবো যে ইন্স্যুরেন্স সবার আগে, সবসে পেলে ইন্স্যুরেন্স। আপ দেখুন আমাদের একটা ছোটো একটা আমি এক্সাম্পল দিই। ধরুন আপনি কোনো একটা বাল্ব চেঞ্জ করছেন, আপনি গিয়ে কিন্তু দুম করে কিন্তু বাল্বটা চেঞ্জ করেন না। আপনি সবার আগে হয় একটা কাঠের টুল নেন, তার উপরে দাঁড়ান, বা একটা নিজের পক্ষে একটা পায়ে স্যান্ডেল গলান, তারপরে কিন্তু বাল্বটা চেঞ্জ করেন। এটাও কিন্তু এক ধরনের ইন্স্যুরেন্স। আপনি যখন বাইকটা নিয়ে বেরোচ্ছেন, আপনি হেলমেটটা পরছেন, এটাও কিন্তু এক ধরনের ইন্স্যুরেন্স। আবার পাশাপাশি ধরুন আপনি কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ধরতে যান, বা ধরুন আপনি সাঁতার কাটতে যান বা আপনি সাঁতার শিখতে যাচ্ছেন, অনেকে কিন্তু কলার ভেলা নেয়, অনেকে কিন্তু বোতল নিয়ে সাঁতার শিখতে যায়, দ্যাট ইজ অলসো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কিন্তু আমাদের জীবনের প্রতিটা মানুষের কিন্তু ইন্স্যুরেন্সের নিয়ে আমরা চলাফেরা করি। কিন্তু যখন আমরা লাইফ ইন্স্যুরেন্সের কথা আমরা এজেন্ট বন্ধুরা বলতে যাই, তখনই আপনাদের কাছ থেকে একটাই অবজেকশন আছে, আমার তো প্রচুর ইন্স্যুরেন্স করা আছে। বা অনেকে এটা বলেন যে ইন্স্যুরেন্সে আমার কি দরকার, আমি তো সুস্থ সবল আছি। ব্যাপারটা সেটা নয় যে আপনারা সুস্থ সবল আসেন বা আপনাদের ইন্স্যুরেন্সের কী দরকার। হয়তো আপনার ইন্স্যুরেন্সের দরকার নাও হতে পারে, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিটার কী হবে? আপনি একটা জিনিস ভেবে দেখুন, যদি আপনারা কখনো বাড়ির বাইরে যান, ধরুন একদিনের জন্য যাচ্ছেন, তখন আপনারা কি করেন, বাড়িতে 500 টাকা রেখে যান, মিসেসকে বলে যান যে এই 500 টাকা রেখে গেলাম, তুমি এটা দিয়ে আজকে বাজার হাট করো বা সদাই মুদি দোকান যা করো করো। আপনি যদি 1 মাসের জন্য যান, সেক্ষেত্রে 1020 টাকা অন্তত বাড়িতে রেখে যান যে দেখো আমি 1 মাসের জন্য বাইরে যাচ্ছি, আমি কিন্তু এই 20,000 টাকা রেখে গেলাম, তুমি এটা দিয়ে তোমার যা খরচপাতি আছে বা ফ্যামিলি মেনটেনেন্সে যা
কী হবে তুমি কি চালাবো। ভাবুন তো যে আপনি 1 মাসের জন্য যাচ্ছেন, আপনি 20,000 টাকা ফ্যামিলির কাছে রেখে যাচ্ছেন, বা আপনি একদিনের জন্য যাচ্ছেন, আপনি 500 টাকা বাড়িতে রেখে যাচ্ছেন, যে বলা যায় না বিপদ আপদ কীভাবে আসবে। আপনি কখনো ভেবে দেখেছেন যে যদি আপনি এই পৃথিবীতেই আর না থাকেন তাহলে ফ্যামিলির জন্য কত আপনাকে রেখে যেতে হবে? এটারও কিন্তু একটা ক্যালকুলেশন আছে, যেটাকে বলা হয় HLV ক্যালকুলেশন, হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশন। এটার ওপরেও কিন্তু আমি একটা ভিডিও আগামী দিন করব, হিউম্যান লাইফ ভ্যালু কীভাবে আমরা ক্যালকুলেট করি। যেরকম দেখবেন আপনারা যদি, আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেরই কোনো না কোনো ভেহিকেল আছে, কারো 2 হুইলার আছে, কারো 4 হুইলার আছে। তো আপনাদের যেরকম গাড়ির ইন্স্যুরেন্স যখন করতে যান, গাড়ির একটা ভ্যালুয়েশন হয় এবং সেই ভ্যালুয়েশনটা প্রত্যেক বছর কিন্তু ডিক্রিজ করে। ধরুন আপনি একটা সেডান গাড়ি কিনেছেন, লাক্সারিয়াস গাড়ি, সেটা মাহিন্দ্রা থার হতে পারে বা অন্য কোনো গাড়ি হতে পারে। সেই গাড়িটার দাম হয়তো 20-22 লাখ টাকা আছে। যখন আপনি পরের বছর আপনি ওটাকে ইন্স্যুরেন্স করাতে যাবেন, ওই 20 লাখ টাকা গাড়িটার দাম আপনার চলে আসবে 18 লাখ টাকা বা 16 লাখ টাকা চলে আসবে। কিন্তু মানুষের একমাত্র HLV বা হিউম্যান লাইফ ভ্যালু, সেটা কিন্তু ক্রমশ বাড়ে। গাড়ির বা অন্য জিনিসের কিন্তু ভ্যালু কমে, বাট মানুষের HLV কিন্তু সবসময় বাড়ে। সেই কারণে HLV ক্যালকুলেশন করেই কিন্তু আপনাদের ইন্স্যুরেন্স নেওয়া উচিত এবং ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করা উচিত। এবং ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট কত টাকা করা উচিত, আপনারা যদি কেউ বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার টোটাল যে ইয়ারলি ইনকাম ইন্টু 10 টাইমস, ইয়ারলি ইনকামের 10 টাইমস আপনাদের কিন্তু ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এটা HLV ক্যালকুলেশনে কিন্তু আমরা দেখেছি। আর যারা ব্যাচেলার যারা দেখছেন তাদের কিন্তু টোটাল ইনকামের 20% অবধি কিন্তু তাদেরকে HLV 20% অবধি কিন্তু তাদেরকে ইন্স্যুরেন্স নেওয়া উচিত। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো HLV ক্যালকুলেশন করে যদি আপনারা ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে সেটা বেটার আপনাদের জন্য। কেন ওই যে কথাটা বললাম যে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে আপনারা ম্যানেজ করবেন, সেটা একটা ভালো এজেন্ট বন্ধু বা ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারেন। বা আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটি হলো 7890541402। আপনারা এই নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি HLV ক্যালকুলেশন বলুন বা ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট বলুন বা বিভিন্ন LICর প্ল্যানগুলো, যেগুলো আরও কীভাবে অ্যাট্রাকটিভ করে আপনারা নিতে পারেন, যেটাতে খুব স্বল্প প্রিমিয়ামের মধ্যে আপনারা বড় পলিসিসও কিন্তু নিতে পারেন। তো সেই সব ব্যাপারে ডিসকাশনের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন, ধরুন আপনার এজেন্ট বন্ধুটি যার কাছে আপনি পলিসি করেছিলেন সে হয়তো LIC ছেড়ে দিয়েছে, সে হয়তো আর LICর সঙ্গে যুক্ত নন, কিন্তু আপনি প্রিমিয়ামটা সঠিক সময় জমা করতে পারছেন না ব্যস্ত লাইফের জন্য, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা ধরুন আপনার ডেট অফ বার্থে কোনো গণ্ডগোল আছে, বা আপনার নামের স্পেলিংয়ে কোনো গণ্ডগোল আছে, বা অ্যাড্রেসে কোনো গণ্ডগোল আছে, বা ধরুন বিয়ের আগে পলিসি করেছিলেন, মাকে নমিনি রেখেছেন, এখন বিয়ের পর ইচ্ছা আছে আপনার যে ওয়াইফকে নমিনি রাখবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফ্রি অফ সার্ভিস আপনাদের দিয়ে থাকি এবং ফ্রি অফ সার্ভিস আপনাদের দেব। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন, ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট খুবই সুন্দর একটি জিনিস, যেটার মাধ্যমে যদি আপনারা ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেন বা আপনারা যদি ইন্স্যুরেন্স ছাড়াও যদি আপনারা অন্য ইনভেস্টমেন্টে এই ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে আপনারা যদি এইসব ইনভেস্টমেন্টগুলো করেন, তাহলে কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে আরও লাভদায়ক হতে পারে। তো এটাই বলবো যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখেছেন, বা যারা আপনারা আমার রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, আমার এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের যা প্রশ্ন আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আরেকবার আপনাদের কাছে রিপিট করব। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 943288
07609। আপনারা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা যারা প্রবাস থেকে আমাকে দেখছেন বা আগামী দিন দেখবেন, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমার মেল আইডিটি হলো ranjandhar35@gmail.com। এবং আমি আমার লাইভ ভিডিওটি শেষ করার আগে, যেহেতু 9:30 হয়ে গেছে, আমি হাফ অ্যান আওয়ারের জন্যই লাইভে আসি, আপনারা দেখেছেন। তো আমি ভিডিওটি শেষ করার আগে আরেকবার সবাইকে বলবো যে ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট জিনিসটা যদি আরও বিস্তারিত জানতে হয় বা জানার আপনাদের ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা গুগল করে দেখে নিতে পারবেন। তারপরেও কিছু জিনিস থেকে যায় যেগুলো সামনাসামনি বসে কনভারসেশনে অনেকটা ক্লিয়ার করা যায়। তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। আমি আপনাদের কাছে সামনাসামনি বসে এটাকে আরও বিস্তারিত আলোচনা করে আপনাদের যে কোয়ারিজগুলো আছে সেইগুলোকে সলভ করার চেষ্টা করব। আর আজকের এই বিশেষ দিনটাতে, যেটা হচ্ছে ফাদার্স ডে, এই ফাদার্স ডেতে আমি প্রত্যেকটি বাবা যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে। আর তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যেরকম পরিবারকে ভালোবাসেন, পরিবারের জন্য চিন্তাভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক 2 বছর পর, এটা HLB ক্যালকুলেশনে পরিষ্কার বলা আছে, বা যে কোনো ইকোনমিক্সের যদি কোনো বড় কেউ হয়ে থাকে তাদের কাছেও আপনারা দেখতে পারবেন, তারা প্রত্যেক বলে যে 2 বছর পর পর কিন্তু আপনারা যে ইনভেস্টমেন্ট করেছেন সেটা কিন্তু একবার রিভাইজ করে দেখা উচিত, যে আপনারা যে ইনভেস্টমেন্টটা করেছেন তার টোটাল পোর্টফোলিওটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা কি লসে আছেন না লাভে আছেন, সেটা কিন্তু প্রত্যেকটা 2 বছর পর পর কিন্তু চেক করা উচিত। যেটা আমরা বলে থাকি, বা আমাদের মতন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যারা আর কি আপনাদেরকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করি, আমরা সবসময় বলে থাকি যে প্রত্যেক 2 বছর পর পর আপনারা একবার করে আপনাদের যে ফাইন্যান্সিয়াল পোটেনশিয়ালিটিটা আছে সেটাকে একবার ঝালিয়ে নেবেন, বা একবার ডিসকাশন করে নেবেন। হয়তো এরকম হতে পারে যে আপনারা এক্সেস ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, বা এরকম হতে পারে যে আপনারা আন্ডার ইন্স্যুরেন্স আছেন। দুটোই পসিবিলিটিস দাঁড়াবে, আইদার আপনারা এক্সেস ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন বা আপনারা আন্ডার ইন্স্যুরেন্স আছেন। এই দুটো ছাড়া আর তৃতীয় কোনো জিনিস হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে যদি আপনাদের এক্সেস ইন্স্যুরেন্স হয়ে থাকে সেখানে আমরা কিছু কাটেল করতে পারি, আর যদি আপনারা আন্ডার ইন্স্যুরেন্স থেকে থাকেন তাহলে আপনাদের জন্য সঠিক ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা কত হওয়া উচিত সেটা আমরা আপনাদেরকে বলে দেবো। এবং আপনারা প্রত্যেক 2 বছর পর পর এটাকে রিভাইজ করবেন। কেন, একটা সুস্থ সবল মানুষ অ্যাট দ্য এজ অফ 60 অবধি কিন্তু তার ইনকাম ক্রমশ বাড়ে। যে ব্যক্তিটি 20 বছর বয়সে যে ইনকামটি করতো বা করেছে, তার ইনকাম কিন্তু 60 বছর বয়সে গিয়ে তার 10 টাইমস বা 20 টাইমস বা 100 টাইমস অবধিও কিন্তু ইনক্রিজ হয়ে থাকে বা হয়। তো সেক্ষেত্রে সে 20 বছর বয়সে যে ইন্স্যুরেন্সটা নিয়েছিল সেটা 60 বছর বয়সে গিয়ে দাঁড়িয়ে সেটা সঠিকভাবে সে বাড়িয়েছে কি না, তার পোটেনশিয়ালিটিটা সে বাড়িয়েছে কি না, সেটা দেখাটাও কিন্তু আপনাদেরই কাজ। আমরা জাস্ট আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব। তো এইটুকুনি কথা বলে আমি আজকের আমার এই লাইভ ভিডিওটা শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে করবেন। এবং ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট, আমি আরেকবার বলে দিচ্ছি, ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের বিষয় আপনারা যারা লেডিসরা আমার ভিডিওটা দেখছেন, এখানে দেখতে পাচ্ছি আমার লাইভে অনেক লেডিসরা দেখছেন, তাদের কাছে আমি অনুরোধ করব তারাও যদি আমার ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্টের ব্যাপারে জানতে চান, আরও বিস্তারিতভাবে জানতে চান, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেন, এটা তাদেরও জানার দরকার আছে। শুধু হাজব্যান্ড জানবে, মহিলারা জানবে না এটা নয়, দুজনকেই জানতে হবে। কেন, আজকালকার ওয়ার্কিং লেডিরাও কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ ওমেন্স প্রপার্টি অ্যাক্ট আপনারাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনারাও অনেকটা সেফগার্ডে ফিল করবেন। তো এইটুকুনি কথা বলে আজকে আমার এই লাইভ ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ এবং গুড নাইট। আর লাস্ট একটা কথা বলবো, যে রিস্ক, যে কথাটা আমি বলেছি এর আগেও আবারও বলছি, যে রিস্ক কখন কিভাবে আসবে বা বিপদ কিভাবে কখন কার সম্মুখীন হবে সেটা কিন্তু বলে আসবে না। সেই কারণে কিন্তু ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই বলবো যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের কিন্তু ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা হেলথ ইন্স্যুরেন্স হতে পারে।
তাই ইন্স্যুরেন্স সম্পর্কে প্রপারভাবে জানতে গেলে বা আরও বিস্তারিত জানতে গেলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, গুড নাইট।